স্বাধীনতা লাভের পর থেকেই গত ৫০ বছরে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো দেশটির রাজনীতি এবং সমাজে গুরুত্বপূর্ণ বাঁক-বদল করেছে। ১৯৭৫ সালে সংবিধান পরিবর্তন করে বাকশাল গঠন থেকে শুরু করে ২০১৮ সালে বিতর্কিত সাধারণ নির্বাচন, সব ঘটনারই রয়েছে নানা ধরনের ব্যাখ্যা ও বিশ্লেষণ। বাংলাদেশের স্বাধীনতার মাত্র ৪ বছরের মাথায় সংবিধান সংশোধনের মাধ্যমে একদলীয় সরকার ব্যবস্থা চালু করা হয়। সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নামে একটি রাজনৈতিক দলের ব্যানারে এই সরকার পদ্ধতি চালু করা হয়, ফলে এটি পরিচিত হয়ে ওঠে বাকশাল হিসেবে। এই পদ্ধতিতে দেশের অন্য সব রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়। স্বাধীনতার কয়েক বছরের মধ্যেই এই সরকার পদ্ধতি ছিল গণতন্ত্রের প্রতি বিরাট আঘাত। এজন্য দেশে বিদেশে বেশ সমালোচিত হয়েছিলেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্যকেই হত্যা করা হয়। একদল সেনা কর্মকর্তা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী দলটি ছত্রভঙ্গ হয়ে যায়। বহু বছর বিদেশে নির্বাসনে থাকতে হয়েছিল শেখ মুজিবুর রহমানের দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানাকে। মুজিব হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের ডানপন্থী রাজনীতি খোলস ছেড়ে বের হয়ে আসে। প্রতিষ্ঠিত হয় রাজনীতির আরেকটি ধারা। নভেম্বর ১৯৭৫ অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান ও জেল হত্যা। শেখ মুজিব হত্যাকাণ্ডের পর বাংলাদেশের রাজনীতিতে যে অস্থিরতা এবং অনিশ্চয়তা তৈরি হয় তার ফলশ্রুতিতে ৩রা নভেম্বর সেনাবাহিনীর আরেকটি অংশ পাল্টা অভ্যুত্থান করে। মেজর জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে সেই পাল্টা অভ্যুত্থান হয়। শেখ মুজিবুর রহমানকে হত্যার পর খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতি হলেও সবকিছুর কলকাঠি নাড়ছিল হত্যাকাণ্ডের সাথে জড়িত সেনা কর্মকর্তারা। খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে আজ ভোরে সামরিক বাহিনী দেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করেছেন। তখন সেনাবাহিনীতে চেইন অব কমান্ড কার্যত ভেঙে পড়েছিল। এর পাল্টা পদক্ষেপ হিসেবে আসে ৩রা নভেম্বরের অভ্যুত্থান। এই অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদকে ক্ষমতাচ্যুত করা হয় এবং বন্দী করা হয় সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে। মেজর জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে যখন এই অভ্যুত্থান সংঘটিত হচ্ছিল তখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক থাকা অবস্থায় আওয়ামী লীগের ৪ সিনিয়র নেতাকে কারাগারের ভেতরেই গুলি করে হত্যা করা হয়। ৩রা নভেম্বরের অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ যাতে ক্ষমতায় ফিরতে না পারে সেজন্য ৪ জন সিনিয়র নেতাকে হত্যা করা হয়েছিল বলে ধারণা করা হয়। খালেদ মোশাররফের এই অভ্যুত্থান স্থায়ী হয়েছিল মাত্র ৪ দিন। ৭ই নভেম্বর পাল্টা আরেকটি অভ্যুত্থানে নিহত হন খালেদ মোশাররফ এবং আরও কয়েকজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা। সেই অভ্যুত্থানের মাধ্যমে সেনাপ্রধান জিয়াউর রহমানকে মুক্ত করেন সৈনিকরা। এরপর ক্ষমতার কেন্দ্রে চলে আসেন মেজর জেনারেল জিয়াউর রহমান। জিয়ার ক্ষমতা গ্রহণ ও হত্যাকাণ্ড। ৩রা নভেম্বর অভ্যুত্থানের মাধ্যমে খন্দকার মোশতাককে ক্ষমতাচ্যুত করেন মেজর জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে অফিসাররা। ১৯৭৫ সালের ৫ই নভেম্বর ক্ষমতাচ্যুত হন খন্দকার মোশতাক আহমেদ। এরপর ৬ই নভেম্বর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। কিন্তু ৭ই নভেম্বর পাল্টা অভ্যুত্থানের পরে বন্দি দশা থেকে মুক্ত হয়ে ক্ষমতার কেন্দ্রে চলে আসেন সেনাপ্রধান জিয়াউর রহমান। আবু সাদাত মোহাম্মদ সায়েম একাধারে রাষ্ট্রপতি এবং প্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন। এ সময় জিয়াউর রহমান ছিলেন উপপ্রধান সামরিক আইন প্রশাসক। কিন্তু ১ বছর পরেই ১৯৭৬ সালের ১৯শে নভেম্বর রাষ্ট্রপতি সায়েমকে সরিয়ে জিয়াউর রহমান নিজেই প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব নিয়ে নেন। এর ৫ মাস পরেই ১৯৭৭ সালের এপ্রিল মাসে আবু সাদাত মোহাম্মদ সায়েমকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত করেন। রাষ্ট্রপতি হবার ১.৫ বছরের মাথায় জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি গঠন করেন। ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের পাল্টা অভ্যুত্থান তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানের জন্য এক বড় আশীর্বাদ হয়ে আসে। এই অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতির খোলস বদলে দেয়।
জিয়াউর রহমানের গঠিত রাজনৈতিক দল নতুন এক চ্যালেঞ্জ ছুড়ে দেয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের প্রতি। জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশে মধ্য ডানপন্থী রাজনীতির আবির্ভাব ঘটে। এক সংশোধনীর মাধ্যমে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এবং সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং বাংলাদেশি জাতীয়তাবাদ যোগ করা হয়। এই পদক্ষেপের মাধ্যমে তিনি স্পষ্টত বিভিন্ন ইসলামপন্থী গোষ্ঠী এবং সাধারণ মানুষকে তুষ্ট করতে চেয়েছেন। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় থাকার সময় সেনা ও বিমান বাহিনীতে দফায় দফায় অভ্যুত্থানের চেষ্টা হয়, তবে প্রতিটি অভ্যুত্থানের চেষ্টা কঠোর হাতে দমন করেন জিয়াউর রহমান। 1981 সালের 30 মে চট্টগ্রামে এক অভ্যুত্থানে নিহত হন জেনারেল জিয়াউর রহমান। এরশাদের ক্ষমতা গ্রহণ ও পতন। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর সংবাদপত্রের নানা বিবৃতির মাধ্যমে তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের রাজনীতিতে আসার বাসনা প্রকাশ পেতে থাকে, তবে তিনি খুব একটা তাড়াহুড়ো করেননি। 1982 সালের 24 মার্চ রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে সরিয়ে ক্ষমতা দখল করেন জেনারেল এরশাদ। রাজনীতির ক্ষেত্রে জেনারেল এরশাদ অনেকটাই জেনারেল জিয়ার পদাঙ্ক অনুসরণ করেন। জিয়াউর রহমানের মতো জেনারেল এরশাদের রাজনৈতিক মতাদর্শ ছিল মধ্য ডানপন্থী। তিনি সংবিধানে সংশোধনের মাধ্যমে রাষ্ট্রধর্ম ইসলাম যুক্ত করেন। জেনারেল জিয়া যেভাবে বিএনপি গঠন করেছিলেন ঠিক তেমনি জেনারেল এরশাদও জাতীয় পার্টি গঠন করেন। জেনারেল এরশাদ ছিলেন বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী সামরিক শাসক। জেনারেল এরশাদকে ক্ষমতা থেকে অপসারণের জন্য রাজনৈতিক দলগুলো আন্দোলন চালিয়ে যেতে থাকে। গণ আন্দোলনের মুখে জেনারেল এরশাদ 1990 সালের 6 ডিসেম্বর ক্ষমতা থেকে সরে দাঁড়ান। 1991 সালের নির্বাচন। এই নির্বাচনকে মনে করা হয় বাংলাদেশের ইতিহাসে প্রথম অবাধ ও স্বচ্ছ নির্বাচন। যদিও এই নির্বাচনে পরাজিত দল আওয়ামী লীগ সূক্ষ্ম কারচুপির অভিযোগ তুলেছিল। এটি ছিল বাংলাদেশের পঞ্চম সংসদ নির্বাচন। এর আগে বাংলাদেশে আরও 4টি সংসদীয় নির্বাচন হলেও সেসব নিয়ে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ ছিল। এই নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। এর আগের নির্বাচনগুলো দলীয় সরকারের অধীনে পরিচালিত হয়েছিল, কিন্তু 1991 সালের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের ভিত্তিতে প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকারের অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই সরকারের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদের কেউই নির্বাচনে অংশ নেননি। খালেদা জিয়া প্রথম নারী প্রধানমন্ত্রী। জেনারেল এরশাদের পতনের পর 1991 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে বিএনপি জয়লাভ করে। দলের প্রধান খালেদা জিয়া 1991 সালের 20 মার্চ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। রাজনীতিতে আসার 10 বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হলেন মিসেস জিয়া। বিশ্লেষকরা মনে করেন তখনকার সময়ে বাংলাদেশের মতো একটি রক্ষণশীল সমাজে একজন নারী প্রধানমন্ত্রী হওয়া বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে একটি ইতিবাচক বার্তা দিয়েছিল। সংসদীয় ব্যবস্থায় ফিরে যাওয়া। 1991 সালের 6 আগস্ট বাংলাদেশের সংবিধানে দ্বাদশ সংশোধনী আনা হয়। এর মাধ্যমে বাংলাদেশি সংসদীয় ব্যবস্থার পুনঃপ্রবর্তন ঘটে। বাংলাদেশের সংবিধানে যতগুলো সংশোধনী হয়েছে তার মধ্যে দ্বাদশ সংশোধনী হচ্ছে একমাত্র যেখানে সংসদে প্রতিনিধিত্বকারী সবগুলো রাজনৈতিক দল একমত হয়েছিল। এই সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতিকে করা হয় রাষ্ট্রের সাংবিধানিক প্রধান। অন্যদিকে প্রধানমন্ত্রী হন রাষ্ট্রের প্রধান নির্বাহী। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদকে জাতীয় সংসদের নিকট দায়বদ্ধ করা হয়। এছাড়া জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান চালু করা হয়। 15 ফেব্রুয়ারি নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার। বিএনপি সরকার ক্ষমতায় থাকার মাঝামাঝি সময়ে মাগুরা জেলায় একটি উপনির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে নামে। একই সাথে যুগপৎ আন্দোলন শুরু করে জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল সেটি সহিংসতায় রূপ নেয়।
এক পর্যায়ে সংসদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামায়াতে ইসলামীর সদস্যরা। আওয়ামী লীগের তরফ থেকে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। রাস্তায় যখন সহিংস আন্দোলন চলছে, তখন ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের পথে এগিয়ে যায় বিএনপি সরকার। আওয়ামী লীগ এবং অন্যান্য প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করলে অনেকটা ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটারবিহীন সেই নির্বাচনে জয়লাভের পর আবারও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন খালেদা জিয়া। সে সংসদের প্রথম অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে সংবিধানে সেটি অন্তর্ভুক্ত করা হয়। আমরা আজকে 13তম সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছি। এই সংশোধনীর মধ্যে আমরা বিরোধী দলের প্রস্তাবিত বক্তব্যগুলোকে সন্নিবেশিত করেছি। মাননীয় স্পিকার, সংসদ নেত্রী হিসেবে এই ঐতিহাসিক লগ্নে আপনাকে এবং সরকার এবং বিরোধী আসনের সমস্ত সংসদ সদস্যগণকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সংবিধান সংশোধন জাতীয় রাজনীতি এবং প্রশাসনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এক্ষেত্রে দেশের বিরাজমান সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা বিবেচনা করেই আজ এই সংশোধনী আনা হয়েছে। 21 বছর পর ক্ষমতায় আওয়ামী লীগ। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যুক্ত হবার পরে 1996 সালের জুন মাসে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ 21 বছর পরে আবারও ক্ষমতায় ফিরে আসে। আমি বাংলার মানুষের সেবা করতে এসেছি। মা, বাবা, ভাই সব হারিয়ে, সব হারাবার বেদনাকে সম্বল করে আমি বাংলার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুক্তির জন্য সংগ্রাম করতে এসেছি। 1975 সালে শেখ মুজিব হত্যাকাণ্ডের পরে নানা চড়াই উতরাই পার করেছে এই দলটি। সেই নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভ বাংলাদেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছিল। শেখ মুজিব হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগের প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি ভেবেছিল দেশের রাজনীতিতে আওয়ামী লীগের শক্ত অবস্থান আর নেই। কিন্তু তাদের সেই ধারণা ভুল প্রমাণ করে 1996 সালে আবারও ক্ষমতায় ফিরে আসে আওয়ামী লীগ। 1/11/2007। 2001 সালে বিএনপি সরকার আবারও ক্ষমতায় ফিরে আসার পর 2007 সালের 22 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে আবারও নতুন সংকট তৈরি হয়। আওয়ামী লীগের অভিযোগ ছিল নিজেদের পছন্দ মতো সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি KM হাসানকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান পাওয়ার জন্য সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। তীব্র রাজনৈতিক সংকটের মুখে KM হাসান প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করলেও সংকট কাটেনি। তখন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজেই প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন এবং এতে সংকট আরও ঘনীভূত হয়। এক পর্যায়ে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ তাদের রাজনৈতিক জোট নির্বাচন বর্জনের ডাক দেয়। কিন্তু তারপরেও 2007 সালের 22 জানুয়ারি একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছিল। এ নিয়ে আন্দোলন ও সংঘাত আরও তীব্র হয়। সংঘাতময় এক রাজনীতির প্রেক্ষাপটে 2007 সালের 11 জানুয়ারি সেনাবাহিনী ইয়াজউদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টার পদ থেকে সরে যেতে বাধ্য করে। রাজনীতিতে সেনাবাহিনীর এই হস্তক্ষেপ করার ঘটনা 1/11 বা 1/11 হিসেবে পরিচিতি পায়। সেনাবাহিনীর সমর্থনে এবং প্রত্যক্ষ সহযোগিতায় ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। তখন ধারণা করা হতো সেনাপ্রধান জেনারেল মইনুল আহমেদ ছিলেন মূল ক্ষমতাধারী। 2008 সালের নির্বাচন ও যুদ্ধাপরাধীর বিচার। ডক্টর ফখরুদ্দিনের নেতৃত্বে সরকার প্রায় 2 বছর পর 2008 সালের 29 ডিসেম্বর সাধারণ নির্বাচন ঘোষণা করে। সেই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী আওয়ামী লীগ সরকার কিছুদিনের মধ্যেই 1971 সালে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার করার উদ্যোগ নেয়।
সেজন্য 2010 সালের 25শে মার্চ ট্রাইব্যুনাল, আইনজীবী প্যানেল এবং তদন্ত সংস্থা গঠন করা হয়। এই বিচারের বিরুদ্ধে জামায়াতে ইসলামী রাস্তায় তীব্র আন্দোলন গড়ে তোলার চেষ্টা করে এবং সরকার বেশ কঠোরভাবে সেটি মোকাবেলা করেছে। জামায়াতে ইসলামের শীর্ষ নেতারা এই বিচারের জন্য অভিযুক্ত হয়েছিল। জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেবার দাবিতে 2013 সালের ফেব্রুয়ারি মাসে ঢাকার শাহবাগে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে। ট্রাইব্যুনালের রায়ে জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মোহাম্মদ কামারুজ্জামান সহ শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড দেয় আদালত। এরপর তাদের ফাঁসি কার্যকর করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল। 2011 সালে সংবিধানের 15তম সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এর আগে বাংলাদেশের আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কিত সংবিধানের 13শ সংশোধনী বাতিল ঘোষণা করে। তবে একই সাথে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ অভিমত দিয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আরও 2টি সংসদ নির্বাচন হতে পারে। সংবিধানের 15শ সংশোধনী বিল পাশ করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলোপের পর বিরোধী নেত্রী খালেদা জিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, এরপর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের আর কোনো সুযোগ রইল না। এই ব্যবস্থা বাতিল করে দেবার পর বাংলাদেশে আরও 2টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলেও সেগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে দেশে এবং বিদেশে। 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে বিএনপি এবং তাদের সমমনা রাজনৈতিক দলগুলো রাস্তায় আন্দোলন করলেও তাতে খুব একটা সুবিধা করতে পারেনি। এ সময় বিএনপির নেতৃত্বে রাজনৈতিক জোট নির্বাচন বর্জন করে। এই তত্ত্বাবধায়ক জিনিসটা উঠিয়ে দেওয়া হলো কেন? এই তত্ত্বাবধায়ক তো আমাদের দাবি ছিল না। এই তত্ত্বাবধায়কের দাবি ছিল আওয়ামী লীগ এবং জামাত, তারা মিলেই তো দাবি করেছিল। নির্বাচন নিয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের মধ্যস্থতায় সমঝোতার চেষ্টাও বিফলে গেছে। শেষ পর্যন্ত 2014 সালের 5ই জানুয়ারি একটি একতরফা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটারবিহীন সেই নির্বাচন দেশে এবং বিদেশে ব্যাপক সমালোচিত হয়েছে। তবে সমালোচিত হলেও সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত করে নিয়েছে।